বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে আমার অনেক গ্যাপ হয়ে গেল, তো আশা করছি এখন থেকে ক্লাস কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। যে গ্যাপ হয়ে গেছে, তোমরা যদি আমার ক্লাসগুলো যথাযথভাবে ফলো করো তাহলে ইনশাল্লাহ গ্যাপ পূরণ হয়ে যাবে। ধৈর্য ধরে ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান করছি। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে একাদশ শ্রেণীর উদ্দেশ্যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা যতটুকু শেষ করেছিলাম তার পরের অংশ থেকে শুরু করব ইনশাল্লাহ। স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে মানবদেহের ভেতরে হার্ট, যেটাকে আমরা অনেকেই প্রাণ হিসেবে আখ্যায়িত করি। যে কোনো প্রাণীদেহের প্রাণ এই হৃৎপিণ্ডের কার্যক্রমের উপর নির্ভর করে। দেহের ভেতরে হৃৎপিণ্ডকে যেভাবে আমরা প্রাণ বলি, ঠিক একইভাবে কোষেরও একটি অঙ্গাণু আছে, যে অঙ্গাণুকে কোষের প্রাণ বলা হয়। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোষের প্রাণ কোনটি। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। কোষের প্রাণ হচ্ছে নিউক্লিয়াস। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম। আজকের পাঠ শেষে তোমরা নিউক্লিয়াসের পরিচয় বলতে পারবে, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে পারবে, নিউক্লিয়াসের গুরুত্ব আলোচনা করতে পারবে এবং ক্রোমোজোমের গঠন ও প্রকারভেদ আলোচনা করতে পারবে। প্রথমে আসি নিউক্লিয়াস সম্পর্কে। তো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো প্রকৃত কোষে বা ইউক্যারিওটিক সেলে যে অঙ্গাণুটা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা বেষ্টিত থাকে এবং প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাকে নিউক্লিয়াস বলা হয়। মানে কোষের ভেতরের ইউক্যারিওটিক কোষে বা প্রকৃত কোষের ভেতরের যে অঙ্গাণুটা ক্রোমাটিন জালিকা এবং প্রোটোপ্লাজমিক রস ধারণ করে, যা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত, তাকে নিউক্লিয়াস বলা হয়। এটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিডের পত্রকোষে, রাসনা আর কি, এবং তিনি নামকরণ করেছেন। তো নিউক্লিয়াস প্রতিটি কোষে কত সংখ্যায় থাকতে পারে? প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াসই থাকে। আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয় বস্তু থাকে। হ্যাঁ, তবে প্রকৃত কোষের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন তোমার সিভ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা, এই কোষগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না। আর সকল প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলেই নিউক্লিয়াস থাকে। তবে অনেক ক্ষেত্রে একটা কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, যেমন ভলচেরিয়া, বট্রিডিয়াম এই ধরনের শৈবালের কোষে। তারপরে পেনিসিলিয়াম নামক ছত্রাকে একাধিক নিউক্লিয়াস দেখা যায়। যে সমস্ত কোষে একাধিক নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস থাকে সেই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। আর কি বললাম, সাধারণত সংখ্যা মানে প্রতিটা কোষে নিউক্লিয়াস থাকে একটি। ব্যতিক্রমগুলো তো উল্লেখ করলাম। বহু নিউক্লিয়াস থাকলে সেই ধরনের কোষকে বলা হয় সিনোসাইট। নিউক্লিয়াসের আকৃতি, নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার, কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার হতে পারে, ফিউজিফর্ম বা মূলাকার হতে পারে, প্যাঁচানো থালার মতো হতে পারে, শাখান্বিতও হতে পারে। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থান করে। কোষের গহ্বর যদি বড় হয়ে যায় তখন নিউক্লিয়াসটা কোষের কিনারার দিকে অবস্থান করে। আকার ও আয়তন, আকার এবং আয়তনে নিউক্লিয়াস ছোট বড় হতে পারে। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত 1 মাইক্রন। নিউক্লিয়াস সচরাচর একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকে। তবে শুক্রাণুর প্রায় 90%ই হচ্ছে নিউক্লিয়াস। শুক্রাণুর মস্তিষ্কটা নিউক্লিয়াস দিয়েই গঠিত। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ অথবা প্রাণকেন্দ্র বলা হয়।
এরপরে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যেহেতু ক্রোমোজোম থাকে, যেটা দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। এরপরে নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে, যেহেতু ক্রোমোজোমের ভেতরে ডিএনএ অবস্থিত এবং সেটা থেকেই আরএনএ উৎপন্ন হচ্ছে এবং আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। নিউক্লিয়াসের রাসায়নিক গঠনে কি কি আছে? নিউক্লিয়াস মূলত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এই নিউক্লিয়াসে থাকে সাধারণ পানি, লিপিড, এনজাইম, ডিএনএ এবং সামান্য আরএনএ। কিছু পরিমাণ কোএনজাইম এবং অন্যান্য উপাদানও নিউক্লিয়াসে থাকে। আর মূল উপাদান কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এখন আসি আমরা একটি আদর্শ নিউক্লিয়াসের গঠনে কি কি থাকে। তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ। রাসায়নিক গঠন আমরা আগেই জানলাম, এখন নিউক্লিয়াসের আমরা ভৌত গঠনটা জানব। দু ধরনের চিত্র দেখতে পাচ্ছ। তো দুটি নিউক্লিয়াসের চিত্র। এই চিত্র থেকে আমরা যে বিষয়গুলো দেখি, একটা আদর্শ নিউক্লিয়াসের মূলত ভৌত গঠনের দিক থেকে একটা আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ থাকে। কি কি? একটা হচ্ছে, তোমাদেরকে দেখাই, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, তারপরে ভেতরে যে তরল পদার্থ আছে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে গোলাকার যে বস্তুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিওলাস। এরপরে তন্তুময় যে বস্তুগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে মেমব্রেনের মাঝখানে মাঝখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এটা নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। এটা ভৌত গঠনের ক্ষেত্রে আমরা মূলত 4টা অংশ নিয়ে আলোচনা করব ভৌত গঠনে। রন্ধ্রটা হচ্ছে এনভেলপের একটা অংশ, অর্থাৎ যেই জায়গায় নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনটা ফাঁকা থাকে, রন্ধ্র থাকে, সেই অংশটাকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা প্রধান ভৌত গঠনের 4টা অংশ পেলাম: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। কেমন? তো নিউক্লিয়ার এনভেলপটা এখানে তোমরা যে দেখতে পাচ্ছ পুরো একটা চিত্র গোলাকার, এটা তোমরা কল্পনা করতে পারো একটা প্লাস্টিক বল। যদি তোমরা কল্পনা করো সফট বল যেগুলোকে আমরা চাপ দিলে ভেতরে সংকুচিত হয় আবার প্রসারিত হয়, এই বলের ভেতরে যদি একটা তুমি বড় পাথর রাখো বা গোলাকার পাথর রাখো, ভেতরে নিউক্লিওলাসটাকে সেটা কল্পনা করতে পারো। ভেতরে যদি পানি থাকে সেটাকে তুমি নিউক্লিওপ্লাজম হিসেবে কল্পনা করতে পারো। আর বাইরের যে প্লাস্টিক আবরণটা সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন কল্পনা করতে পারো। একটা কোষে এইভাবেই বৃত্তাকার বা গোলাকার নিউক্লিয়াস অবস্থান করে। তো প্রথমেই আমরা বাইরের আবরণ সম্পর্কে আসি। নিউক্লিয়ার এনভেলপ, এটা দ্বিস্তরী মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। তারপরে হচ্ছে এটি নিউক্লিয়ার এনভেলপ, এই সর্বত্রই যে ছিদ্র রন্ধ্র থাকে, সর্বত্রই ছোট ছোট রন্ধ্র থাকে, যে তোমরা দেখতে পাচ্ছ রন্ধ্র, অসংখ্য রন্ধ্র দিয়ে নিউক্লিয়ার মেমব্রেনটা গঠিত। যেখানে রন্ধ্র বা ছিদ্র থাকে সেখানে কোনো মানে আবরণী থাকে না। এই ছিদ্রের ব্যাসটা হচ্ছে 9 ন্যানোমিটার। ছিদ্রের কাছে 2টা আবরণী একসাথে মিলিত থাকে। এই ছিদ্রটা সংকোচন প্রসারণশীল। ছিদ্রটা কিছু বিষয় দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিদ্রটি যেভাবে গঠিত, সেই চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটা চিত্র লক্ষ্য করছো। তো এই চিত্রে আমরা যে বিষয়গুলো দেখছি সেটি হচ্ছে যে ছিদ্র, এই যে এটা হচ্ছে ছিদ্র, এটা হচ্ছে ছিদ্র। কেমন? ছিদ্রটা অনেকগুলো প্রোটিন গ্র্যানিউল বা প্রোটিন দানা নিয়ে গঠিত। এগুলো সব প্রোটিন দানা। তারপরে হচ্ছে তোমার এখানে একটা বড় প্রোটিন দানা আছে, সেটাকে বলা হয় ট্রান্সপোর্টার। আর এটা যে ইয়ের সাথে সংযুক্ত থাকে, ট্রান্সপোর্টারটা নিউক্লিয়াসের অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টারটা নিউক্লিয়াসের এনভেলপের সাথে, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, যেটা তোমরা নিউক্লিয়াসকে ঘিরে দ্বিস্তরী আবরণ দেখেছো, নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে, হ্যাঁ, এনভেলপটা। তো এই এনভেলপের সাথে এই ট্রান্সপোর্টার প্রোটিনকে যুক্ত করে রাখে কে? অ্যাঙ্কর প্রোটিন।
হ্যাঁ, আর অনেকগুলো বৃত্তাকার প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো সবগুলো স্পোক দ্বারা একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে স্পোক দ্বারা। তারপরে কিছু তন্তু আছে, প্রোটিন সাবইউনিটে কিছু ফাইবার থাকে। এরপরে নিউক্লিয়াসের ভেতরের দিকে, এটা হচ্ছে ভেতরের দিক, নিউক্লিয়াসের ভেতরের দিকে দেখো একটা ফাইবার দিয়ে খাঁচা তৈরি হয়েছে। এই খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিন একসাথে ঝুলে থাকে। হ্যাঁ, মোট 8টা প্রোটিন গ্র্যানিউল বা প্রোটিন দানা দ্বারা ছিদ্রটা নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় প্রোটিনটা বিভিন্ন কাজ করে, বিভিন্ন ধরনের দ্রব্য, বিশেষ করে বড় বড় অণু, তারপরে আরএনএ, এগুলো নিউক্লিয়াসের ভেতরে বাইরে পরিবহনে ভূমিকা পালন করে। কোনো কোনো স্থানে নিউক্লিয়ার অ্যানভেলপের বাইরের আবরণীটা অন্য কোনো অঙ্গাণুর, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই নিউক্লিয়ার অ্যানভেলপে যে ছিদ্র আছে বা রন্ধ্র আছে সেটার গঠনটা বুঝতে পেরেছো। আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আমরা আসি, তাহলে এই নিউক্লিয়ার অ্যানভেলপ কী কাজ করে? এই নিউক্লিয়ার অ্যানভেলপ নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে, অর্থাৎ নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে ক্রোমাটিন জালিকা, এগুলোকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে এবং সংরক্ষণ করে। তারপরে ভেতরের দ্রব্য এবং বাহিরের যে সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে ভেতরে উৎপন্ন উপাদানগুলো রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠায় কে? নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে আমরা আসি প্লাজম, এই যে ভেতরের যে তরল, প্লাজম কাকে বলা হয়? নিউক্লিয়ার অ্যানভেলপ দ্বারা বা নিউক্লিয়ার আবরণ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন এবং দানাদার তরল পদার্থটা। দুঃখিত, যেটা বললাম, এই আবরণের ভেতরে অবস্থিত স্বচ্ছ দানাদার তরল পদার্থটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটাকে কেরিওলিম্ফো বলা হয়। নিউক্লিয়াসকে কেরিয়ন বলা হয়, তো এটাকে কেরিওলিম্ফো বলা হয়। নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটোপ্লাজমিক রসটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই প্রোটোপ্লাজমে যে বৈশিষ্ট্যগুলো আছে নিউক্লিওপ্লাজমেও সে বৈশিষ্ট্য আছে। আর নিউক্লিওপ্লাজমের কাজ কি? ভেতরের এই জালিকাগুলোকে ধারণ করা, তারপরে নিউক্লিওলাসকে ধারণ করা। এরপরে নিউক্লিয়াসের ভেতরে যে জৈবনিক কাজগুলো সংগঠিত হয় সেই জৈবনিক কাজগুলো সংগঠিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করা। তারপরে এর ভেতরে যেহেতু এনজাইম আছে, এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে নিউক্লিওলাস। এবার আমরা নিউক্লিওলাস সম্পর্কে জানব। নিউক্লিওলাস কি? নিউক্লিয়াসের ভেতরে যে ছোট এবং অধিকতর ঘন গোলাকার বস্তু, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা 1781 খ্রিস্টাব্দে নিউক্লিয়াসের ভেতরে এটা প্রত্যক্ষ করেন। আর 1840 সালে বিজ্ঞানী বোম্যান এটার নামকরণ করেন। এটা নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে। এখানে তো অনেকগুলো ক্রোমাটিন জালিকা তোমরা দেখতে পাচ্ছ, আঁকাবাঁকা যে জালিকাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অনেকগুলো ক্রোমোজোমের সমষ্টি। তো একটা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে, ক্রোমোজোমের সেই স্থানটাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। প্রতিটা নিউক্লিয়াসে একটা নিউক্লিওলাস থাকে সাধারণত। হ্যাঁ, এরপরে উৎপত্তি থেকে হয় নিউক্লিওলাসটা? সেট ক্রোমোজোমের স্যাটেলাইটে অবস্থিত জিনটাই নিউক্লিওলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আমাদের 3টা বিষয় চলে গেল। একটা মেমব্রেন আমরা আলোচনা করেছি, নিউক্লিওপ্লাজম সম্পর্কে আলোচনা করেছি, নিউক্লিওলাস সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম সম্পর্কে আলোচনা করব। নিউক্লিয়ার রেটিকুলাম কি? কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে তখন নিউক্লিয়াসের ভেতরে জালিকার আকারে এই যে জালিকাগুলো দেখা যাচ্ছে, জালিকার আকারে কিছু তন্তু দেখা যায়। তন্তু ঘটিত এই জালিকাগুলাই হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় এইগুলো পৃথক পৃথক ফুলজিন রং ধারণ করে এবং আলাদাভাবে ক্রোমোজোম হিসেবে তখন আমরা দেখতে পাই। প্রত্যেকটা ক্রোমোজোমে কি কি আছে সেটা আমরা ক্রোমোজোমের এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো তো ক্রোমোজোমের সমষ্টি। কাজেই আমরা সামনে যখন ক্রোমোজোমের গঠন পড়ব তখন এই ক্রোমোজোমের বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো। তো ক্রোমোজোম জানার আগে আমাদেরকে
নিউক্লিয়ার রেটিকুলামে এই যে ক্রোমোজোম অবস্থিত, এই ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা কি সেটা আমরা জেনে নিই। রাসায়নিকভাবে প্রত্যেকটা ক্রোমোজোমে থাকে ডিএনএ, আরএনএ, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। এছাড়া কিছু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু আছে। ডিএনএটা কী দিয়ে গঠিত? কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে একটা ডিএনএ গঠিত। এখন আমরা আসি ক্রোমোজোম নিয়ে আলোচনা করব আমরা। এই যে নিউক্লিয়ার রেটিকুলাম আমরা পড়লাম, তাহলে আমরা নিউক্লিয়াসের রাসায়নিক গঠন, ভৌত গঠন, আকার, আকৃতি বিস্তারিত জানলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। যে নিউক্লিয়াসের মেমব্রেন জেনেছি, এবার আমরা চলে আসি নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত এই নিউক্লিয়ার রেটিকুলাম যে ক্রোমোজোম দিয়ে গঠিত, সেই ক্রোমোজোমের বিস্তারিত বিষয় সম্পর্কে। ক্রোমোসোম কি এটা যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে যে বিষয়টি আমরা পাই সেটি হচ্ছে কোষের ভেতরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন ক্ষমতা মানে কি? নিজেই একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোম তৈরি করতে পারে বা প্রতিলিপি তৈরি হতে পারে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণকারী, বিভাজনরত অবস্থায় ফুলজিন রং ধারণ করে, আমরা আগেই বলেছিলাম। এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সমস্ত সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় ক্রোমোসোম। আমি আবার বলছি, কোষের ভেতরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সমস্ত সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ কি কাজ করে? বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোসোম বলা হয়। আবিষ্কার করেছেন কার্ল নাগলি 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন। তারপরে বিভিন্ন বিজ্ঞানী আবার করেছেন। তারপরে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এই সুতার মতো গঠনটাকে ক্রোমাটিন নামকরণ করেছেন। বর্ণধারণ ক্ষমতার জন্য ওয়েল্ডার এদেরকে ক্রোমোসোম নামকরণ করেছেন। যেহেতু এরা বর্ণ ধারণ করতে পারে, ফুলজিন রং ধারণ করতে পারে, সেই জন্য এর নামকরণ করা হয়েছে ক্রোমোসোম। এখন আসি আমরা ক্রোমোসোমের ভৌত গঠন সম্পর্কে। প্রত্যেকটা জীবের কোষে ক্রোমোসোম কিন্তু প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোসোম নির্দিষ্ট। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোসোম 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, এখন পর্যন্ত আবিষ্কৃত আর কি। ফার্নবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোসোম পাওয়া গেছে 1200 পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার এছাড়া আরও অন্যান্য উদ্ভিদে তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে। হ্যাঁ, ওই চার্টে কিছু ইম্পর্টেন্ট উদ্ভিদের নাম এবং ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট প্রাণীর নাম এবং তাদের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে। এই চার্টটা তোমার মুখস্থ করতে হবে, কারণ এমসিকিউ প্রশ্নে এই বিষয়গুলো আসে। আমরা এখন ক্রোমোসোমের ভৌত গঠন সম্পর্কে জানব। ক্রোমোসোমে কি কি উপাদান আছে? আমরা যদি সমস্ত উপাদান ভৌত গঠনের সমস্ত উপাদানকে একসাথে আলোচনা করতে চাই, তাহলে মোট আমরা 11টা উপাদান পাই। প্রথম উপাদান হচ্ছে ক্রোমোসোমের ভৌত গঠনে ক্রোমাটিন। ক্রোমোসোমের মূল উপাদানই হচ্ছে ক্রোমাটিন। এটা হচ্ছে রঞ্জিত সূত্রাকার। দেখো তোমরা এখানে ক্রোমোসোমের ভেতরে যে সূত্রাকার দেখতে পাচ্ছ, সেটা ডিএনএ দ্বারা এটা গঠিত। তো এখানে ক্রোমাটিন আবার ক্রোমোসোমের ভিতরে অবস্থিত যে ক্রোমাটিন, এই ক্রোমাটিন আবার 2 ধরনের। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন কোনটা? যেটা বেশি কুণ্ডলিত থাকে, সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন। এটা বংশানুস্মৃতিতে তেমন একটা সক্রিয় নয়, নিষ্ক্রিয় থাকে। আর ক্রোমাটিনের যে অংশটা কম কুণ্ডলিত থাকে সেটাকে বলা হয় ইউক্রোমাটিন। এটা বংশানুস্মৃতিতে সক্রিয় থাকে। এটা ক্রোমোসোমের বিস্তৃত অংশ, অনেক বড় অংশ, এবং এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে। এরপরে আসি আমরা ক্রোমাটিড। ক্রোমোসোমের
ক্রোমাটিড। কোনটা ক্রোমাটিড? যখন মাইটোসিস কোষ বিভাজন ঘটে তখন প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমের মানে ক্রোমোজোম দৃষ্টিগোচর হয়, তখন মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমটা এই লম্বালম্বি, এই যে লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হয়। হ্যাঁ, সমান্তরালভাবে দুইটা অংশে বিভক্ত হয়, একটা ক্রোমোজোম দুইটা অংশে বিভক্ত হয়। এই প্রত্যেকটা অংশকে ক্রোমাটিড বলা হয়। এখানে একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। কেমন? তো এই এরা সাধারণত একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটা একক ডিএনএ অণু দ্বারা গঠিত। ক্রোমাটিড তোমাদেরকে দেখালাম। এরপরে আসো সেন্ট্রোমিয়ার। প্রত্যেকটা ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, একটা অরঞ্জিত অঞ্চল থাকে, সেই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত সুদৃঢ়ভাবে, এখানে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড পরস্পর এই অঞ্চলটাতে দেখো সংযুক্ত হয়ে আছে। হ্যাঁ, সিস্টার ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে কি হয়ে থাকে? দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে থাকে। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলটা, এটাকে মুখ্য কুঞ্চন বলা হয়। যে খাঁজটা, সেন্ট্রোমিয়ার অবস্থানটা ক্রোমোজোমের একটা খাঁজ সৃষ্টি করে, এই খাঁজটা হচ্ছে মুখ্য কুঞ্চন। তারপরে আছে ক্রোমোজোমের বাহু। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশ, এই যে সেন্ট্রোমিয়ারের এই পাশে যদি তুমি এটা পুরোটাকে একটা ক্রোমোজোম ধরো, তাহলে এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। এই যে এখানে এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, তাহলে এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। এটা একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটা একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার, এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। তারপর মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এটা সমান দৈর্ঘ্য বিশিষ্টও হতে পারে, অসম দৈর্ঘ্য বিশিষ্টও হতে পারে বাহুগুলো। তারপরে হলো কাইনেটোকোর। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে যাকে বলা হয় কাইনেটোকোর। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এই যে সেন্ট্রোমিয়ার যে ছোট্ট অংশ সেটাকে বলা হয় কাইনেটোকোর। এরপরে হলো ক্রোমোমিয়ার। মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, অনেক সময় ক্রোমোজোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ছোট ছোট বিন্দু বিন্দু দেখা যেতে পারে, এইগুলোকে বলা হয় তোমার ক্রোমোমিয়ার। হ্যাঁ, তারপরে গৌণকুঞ্চন। তোমরা দেখো এখানে যে সেন্ট্রোমিয়ার একটা খাঁজ, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। এটা ছাড়াও ক্রোমোজোমের আরও অন্যান্য প্রান্তে কিছু কুঞ্চন থাকতে পারে, সেগুলোকে বলা হয় গৌণকুঞ্চন। যেমন এটা একটা গৌণকুঞ্চন, এটা আরেকটা গৌণকুঞ্চন। সেন্ট্রোমিয়ারের বাইরে যে কুঞ্চনগুলো দেখা যায়, ভাঁজগুলো বা খাঁজগুলো দেখা যায়, সেগুলোকে বলা হয় গৌণকুঞ্চন। গৌণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল হিসেবে অভিহিত করা হয়। এরপরে আসো স্যাটেলাইট। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যাটেলাইট। আমরা আগে আলোচনা করেছি ক্রোমোজোমের যেই প্রান্তে তোমার থাকে, নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে, সেই অংশকে বলা হয় স্যাটেলাইট। আর সেই ক্রোমোজোমটাকে বলা হয়, যেই ক্রোমোজোমে স্যাটেলাইট অবস্থিত সেই ক্রোমোজোমটাকে বলা হয় সেট ক্রোমোজোম। স্যাটেলাইটকে সংক্ষেপে সেটও বলা হয়। সব ক্রোমোজোম কিন্তু সেট ক্রোমোজোম নয়। যেই ক্রোমোজোমের প্রান্তে কি সংযুক্ত থাকে, নিউক্লিওলাস সংযুক্ত থাকে, সেই ক্রোমোজোমটাই হচ্ছে সেট ক্রোমোজোম। আর যে অংশটাতে নিউক্লিওলাস সংযুক্ত থাকে তাকে বলা হয় স্যাটেলাইট। এরপরে আসো টেলোমিয়ার। টেলোমিয়ারটা একটা কল্পিত রূপ। বিজ্ঞানী H.J. মুলার তিনি মনে করেছেন ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল এটাকে বলা হয় টেলোমিয়ার। এই অঞ্চলটাকে টেলোমিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন। অধিক বয়সে মানে উনি ধারণা করেছেন যে অধিক বয়সে মানুষের জরা রোধে এই টেলোমিয়ার অঞ্চলটা বিশেষ ভূমিকা রাখে। টেলোমারেজ এনজাইমের মাধ্যমে ভূমিকা রাখে। এরপরে ম্যাট্রিক্স। ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। কোষ বিভাজন পর্যায়ে ম্যাট্রিক্স দ্রবীভূত হয়ে যায়। তবে আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এটাও একটা ধারণা। এরপরে আসো পেলিকল। ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরের একটি পাতলা আবরণী কল্পনা করা হয়। ধরো এটা যদি ক্রোমোজোম হয়,
মানে ম্যাট্রিক্স সহ পুরো ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণ কল্পনা করা হয়। এই পাতলা ম্যাট্রিক্স সহ এই পাতলা আবরণকে বলা হয় পেলিকল। আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয় নাই, ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয় নাই, দুটোই হচ্ছে ধারণা। কোনো কোনো বিজ্ঞানী এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন আর কোনো কোনো বিজ্ঞানী এই বিষয়গুলোকে অস্বীকার করেছেন। এবার আমরা আসি ক্রোমোসোমের প্রকারভেদ আলোচনা করব। আমরা ক্রোমোসোমের প্রকারভেদ তিনভাবে আমরা ক্রোমোসোমকে করতে পারি, আলোচনা করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, আরেকটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, আরেকটা হচ্ছে তোমার দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী। তো প্রথমে আসি আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রোমিয়ার যখন মাঝামাঝি থাকে ক্রোমোসোমের, তখন এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক। তখন এটাকে দেখতে অনেকটা মেটাসেন্ট্রিক। যখন ক্রোমোসোম একদম মাঝামাঝি থাকে, একটা ক্রোমোসোম হলে যদি হয় এটা একটা ক্রোমোসোম এবং ক্রোমোসোমের মাঝখানে থাকে তোমার সেন্ট্রোমিয়ার, তখন এটাকে দেখতে ভি এর মতো মনে হয়। এরপরে সাবমেটাসেন্ট্রিক, এটা যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটা মধ্যখান থেকে একটু একপাশে অবস্থিত সেটাকে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলা হয়। এটা দেখতে অনেকটা এল এর মতো। এটা দেখতে তোমার যখন আরেকটু মানে দুইটা বাহু সমান না, একটা বাহু একটু বড় আর একটা বাহু একটু ছোট, তখন এটাকে এল এর মতো মনে হয়। এরপরে আছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা ক্রোমোসোম দেখতে অনেকটা জে এর মতো, ইংরেজি জে এর মতো। তুমি যদি এইভাবে কল্পনা করো, মানে সেন্ট্রোমিয়ারটা ঠিক এখানে ইংরেজি জে এর মতো, অর্থাৎ এক বাহু খুব ছোট আরেক বাহু অনেক বড়, অর্থাৎ প্রান্তের কাছাকাছি, এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে সেন্ট্রোমিয়ারটা, তখন এটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়। আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক, যখন একটা ক্রোমোজোমের প্রান্তে বাহুর একেবারে প্রান্তে অবস্থান করে। তোমার ধরো এটা ক্রোমোসোম, সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে এখানে, তখন এটাকে ইংরেজি আই এর মতো দেখায়। এখানে দুটা ক্রোমাটিড দেখানোর কারণে এখানে দুইটা ক্রোমাটিড দেখিয়েছে, সেজন্য এটাকে ভি এর মতো মনে হচ্ছে। মূলত এখানে যদি আমরা একটা ক্রোমোসোমকে বাদ দিয়ে তুমি এটাকে বাদ দিয়ে ফেলো, শুধু এটা কল্পনা করো, তখন এখানে এটাকে দেখতে কিসের মতো মনে হবে? আই এর মতো মনে হবে। তো যেই ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থান করে তাকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলা হয়। তাহলে অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা 4 ধরনের ক্রোমোসোম পেলাম। এরপরে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে ক্রোমোসোম আছে 5 ধরনের। একটা হচ্ছে মনোসেন্ট্রিক, একটা ডাইসেন্ট্রিক, একটা পলিসেন্ট্রিক, তারপরে হচ্ছে ডিফিউজড, আর 5 নাম্বার হচ্ছে অ্যাসেন্ট্রিক। মনোসেন্ট্রিক হচ্ছে যেই ক্রোমোসোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। ডাইসেন্ট্রিক যেই ক্রোমোসোমে 2টা সেন্ট্রোমিয়ার থাকে। তারপরে পলিসেন্ট্রিক যেই ক্রোমোসোমে 2-এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে। ডিফিউজড হচ্ছে ক্রোমোসোমের সুনির্দিষ্ট স্থানে কোনো সুস্পষ্ট সেন্ট্রোমিয়ার থাকে না। আর অ্যাসেন্ট্রিক হচ্ছে ক্রোমোসোমের কোনো সেন্ট্রোমিয়ারই থাকে না, তখন সেটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোসোম। তাহলে আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে 5 ধরনের ক্রোমোসোম পেলাম। এরপরে আমরা ক্রোমোসোমের কাজের আগে আরেকটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী 2 ধরনের ক্রোমোসোম পাওয়া যায়। একটা হচ্ছে অটোসোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোসোম। অটোসোম হচ্ছে যে সমস্ত ক্রোমোসোম দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদেরকে বলা হয় অটোসোম, আর যে সমস্ত ক্রোমোসোম লিঙ্গ নির্ধারণ করে তাকে বলা হয় লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম বা সেক্স ক্রোমোসোম। এরপরে আমরা ক্রোমোসোমের কাজ সম্পর্কে জানব। ক্রোমোসোমের রাসায়নিক উপাদান আছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ক্রোমোসোমের কাজ জেনেই মোটামুটি আজকের ক্লাস শেষ করব। ক্রোমোসোমের কাজ হচ্ছে, যেহেতু ক্রোমোসোমের ভেতরে ক্রোমোসোমের ভেতরে ডিএনএ এবং আরএনএ থাকে,
নিউক্লিক অ্যাসিড থাকে, কাজে এটা বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়। তারপরে হচ্ছে কোষ বিভাজনে এটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে, কারণ ক্রোমোজোম নিজে বিভাজিত হয়েই কোষ বিভাজনে ভূমিকা পালন করে। এরপর হচ্ছে যেহেতু ক্রোমোজোম জিন অণু ধারণ করে, ক্রোমোজোমের ভেতরে জিন অণু ডিএনএ থাকে, ডিএনএ জিন অণু ধারণ করে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে, এই ডিএনএকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এই ডিএনএর ছাঁচ অনুযায়ী এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন সংশ্লেষিত হয়, কাজে পরোক্ষভাবে প্রোটিন সংশ্লেষণের জন্য ক্রোমোজোমই দায়ী। এরপরে লিঙ্গ নির্ধারণ করে ক্রোমোজোম, লিঙ্গাণু নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। আজকে আমরা আমাদের আলোচনা এতটুকুই শেষ হয়েছে। আমরা নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ধৈর্য ধরে তোমরা ক্লাসে উপস্থিত ছিলে, এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই সঙ্গে থাকবে।